স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশকে ধোঁকা দিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের মাঠে টাইগারদের কাছে সিরিজ হেরে ওরা লিটনদের করে দিয়েছিল অতি আত্মবিশ্বাসী, কিন্তু এশিয়া কাপের মাঠে ভোজবাজির মতো পাল্টে গেছে সব। কুশল মেন্ডিস, হাসারাঙ্গারদের যেন চেনাই যাচ্ছে না। বাংলাদেশ কিংবা আফগানিস্তান কারোই যেন পাতা নেই ওদের সামনে। গ্রুপ অফ ডেথ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ উঠেছে শ্রীলঙ্কার দল। ভারতের পর তারাই হয়ে উঠেছে টুর্নামেন্ট ফেভারিট, আর ওদের বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার 4 মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। ভাইটাল এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে? 5 জেনুইন বোলার থাকবে নাকি পার্ট টাইমার দিয়েই কাজ সারা হবে? ব্যাটিং লাইন করা হবে কি লম্বা? সাইফ সোহান কি এই ম্যাচের সুযোগ পাবেন? এবারের এশিয়া কাপে উইকেটগুলো স্পিন ধরছে বেশ। বাংলাদেশের সেই অ্যাসেট কতটা কার্যকর? এইসব বিষয় নিয়ে আজকের খেলাযোগে আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রিয় সাংবাদিক সিকান্দার আলী। সিকান্দার আলী, স্বাগত আপনাকে খেলাযোগে, সেই সাথে শুভ সকাল। একদম প্রথমেই যদি জানতে চাই, যেটা সহকর্মী সাইফুল রূপকও বলছিলেন যে ফিফথ বোলিং অপশনটা কে হবেন, সেটা কি একজন জেনুইন বোলার অর্থাৎ বাড়তি একজন বোলার নিয়েই বাংলাদেশ খেলবে, নাকি আলটিমেটলি আগের যে ম্যাচটা অর্থাৎ বাংলাদেশের তো আসলে উইনিং কম্বিনেশনটা ধরে রাখার একটা প্রবণতা সবসময় থাকে, তো সেখানে ওই একই রকমভাবেই শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানকে দিয়ে বোলিং করা হবে 4 ওভারে? এর আগে 55 রান হয়ে গেছে। সো বাংলাদেশ কি আসলে অন্যভাবে এবার ভাববে কিনা? ডেফিনেটলি অন্যভাবে ভাবতে হবে। প্রতিদিন আপনি ফাটকা খেলতে পারবেন না। ফাটকা খেলতে গেলে আপনি ধরা খাবেন, যেটা হচ্ছে আপনি আফগানিস্তানের বিপক্ষে ওটা খেলেছিলেন এবং সেটা কাজে দিয়েছে। বিশেষ করে আপনারা অল আউট বোলিং করাতে আপনি জিততে পেরেছেন। কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এই দলটা সম্পর্কে ভালো জানে, বিকজ অফ তারা এই এশিয়া কাপের আগে একটা সিরিজ খেলেছে তাদের দেশে বাংলাদেশের বিপক্ষে। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে অবশ্যই একটা ফিফথ বোলার যাকে আমরা বলি, একদম নিয়মিত বোলার, সেই বোলারকে আপনার শামীম হোসেন পাটোয়ারিকেই দুঃখিত, সেখানে আপনার মেহেদিকে অবশ্যই আপনার ফেরাতে হবে। এবং ফেরালে এই জায়গাটা যে সিক্সথ বোলার আপনার অপশনাল যে দুজন রয়েছেন, তা সেখান থেকে আপনি একজন অপশনাল বোলার হিসেবে কাকে কাজে লাগাবেন। যদি কোনো বোলার, নিয়মিত বোলার যদি আপনার ভালো করতে না পারে, সেক্ষেত্রে আপনার যে বোলারটা থাকবে অর্থাৎ অপশনাল বোলার, সেই অপশনাল বোলারকে কাজে লাগাবেন। দলগুলো তাই করে সাধারণত, কিন্তু লাস্ট গেমে যেটা দেখেছেন সেটা আসলে নিয়মিত চরিত্র না, সেটা হচ্ছে একটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা। বিকজ অফ আপনার ব্যাটিংটা ওখানে ভালো হচ্ছিল না, ব্যাটিং লাইন আপটা একটু লং করার জন্য এবং সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ হচ্ছে আমি না পারলে পেছনে আরেকজন ব্যাটার রয়েছে, সে না পারলে তার পেছনে আরেকজন ব্যাটার রয়েছে, এরকম একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা থেরাপি দেওয়ার পরিকল্পনা ছিল। সেই কারণে এটা সিদ্ধান্ত। এবার এশিয়া কাপে অর্থাৎ আবুধাবিতে বলি কিংবা দুবাইতেই বলি, স্পিনারদের একটা বাড়তি সুবিধা পাওয়া দেখতে পাচ্ছি আমরা। যে বড় দলগুলো রয়েছে তারা আসলে 3 জন পর্যন্ত স্পিনারও খেলাচ্ছে। আমরা ইন্ডিয়াকে দেখেছি 3 জন স্পিনার তারা খেলাচ্ছে। শ্রীলঙ্কাটাও আসলে 3 স্পিনার খেলাচ্ছে, যারা একেবারে নিয়মিত স্পিনার। বাংলাদেশেরও কিন্তু অপশন রয়েছে। আপনি শেখ মেহেদির কথা বলছিলেন, রিশাদ হোসেন তো রয়েছেনই, তার সঙ্গে নাসুম আহমেদও কিন্তু ভালো করেছেন, ইনফর্ম আমরা যাকে বলতে পারি। সো আলটিমেটলি দুবাইয়ের প্রথমবারের মতো বাংলাদেশ নামতে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে এই 3 জন স্পিনারকেই খেলিয়ে দেওয়ার সম্ভাবনা কতটা হতে পারে? অসম্ভব কিছু না। যদি আপনার 3 জন স্পিনার খেলায় 2 জন পেসার আসবে, সেক্ষেত্রে আপনি আগের ম্যাচগুলি তো দেখবেন যেখানে ভারতের কিংবা পাকিস্তানের ওদের কিন্তু একটা স্ট্র্যাটেজি এরকম দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের জানি আমরা পেস বোলিং ডিপার্টমেন্টে খুব ভালো, কিন্তু কন্ডিশন যখন আপনার ফেভারে থাকবে না এবং কন্ডিশন যখন ডিমান্ড করবে আপনার স্পিনারদেরকে, তখন আপনাকে বেশি স্পিনার নিয়ে খেলাটাই উত্তম হবে। যদিও আপনার 3 জনের জায়গায় 4 জনও হয়, 4 জন বলতে আপনার এক্সট্রা যে বোলার থাকে, ব্যাটার থাকে, তিনি অপশনাল বোলার, সেই বোলারটাকে কাজে লাগানো যায়। এখন আপনার যে রিজার্ভ রয়েছে, আপনার যে রয়েছে, ধরেন আপনার সাইফ কিংবা সাথে যদি আরেকজনকে চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি না এটা গুড অপশন হবে। 3 জন পেসারের জায়গায় 2 জন খেললে কে খেলবে, এটা একটা কিন্তু প্রশ্ন। তাসকিন খেলবে, মুস্তাফিজকে আপনি অপশনাল একদম ফিক্সড রাখবেন, সেক্ষেত্রে তাসকিন আর যদি সাকিবের সঙ্গে তুলনা করেন তাহলে তাসকিনই আসে আমার কাছে মনে হয়। কারণ তার লাস্ট গেমে কিন্তু খুব ভালো একটা ছন্দ, রিদম ছিল, সেই রিদমটা ভেরি ইম্পর্টেন্ট। 3 জন স্পিনার খেলালে যেটা হবে যে একটা অ্যাগ্রেশন চলে আসে। অ্যাগ্রেশনটা হলো আপনার লাস্ট গেমে আমরা দেখেছি স্পিনাররা খুবই ভালো করেছে এবং একটা মুডে চলে আসছে, একটা ছন্দ চলে আসছে। এই ছন্দটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। কিন্তু এর আগের অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও বা হচ্ছে যে সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে নতুন বলে শেখ মেহেদিকে দিয়ে ট্রাই করা হয়।
আসলে এখানে কোন ধরনের স্ট্র্যাটেজিটা কাজ করে, কোন চিন্তা থেকে আসলে ক্যাপ্টেন শেখ মেহেদীকে দিয়ে নতুন বলে বোলিংটা করান, এখানে আসলে রহস্যটা কি? অ্যান্ড দুবাইয়ের উইকেটেও আসলে সেরকম কিছু হতে পারে কিনা, যেহেতু এর আগেও আমরা এটা ট্রাই করতে দেখেছি। শেখ মেহেদী যদি খেলে আমি মনে করি যে আবারও লিটন ওপেন করাবেন বোলিং, কারণ হচ্ছে তার যে প্যাশন রয়েছে এবং তিনি যে কুল থাকেন, এই যে কুল থাকতে পারা, প্রথম ওভারটা যদি আপনি একটু কৃপণ যেটা আমরা বলি না, একেবারে কম রান দিয়ে আপনার বোলিংটা খুব ভালো করছে, সেটা যদি করতে পারে তাহলে ডেফিনেটলি সেই পরের বোলারদের জন্য ওপরে এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা কিন্তু ধারাবাহিকতা অনেক ক্ষেত্রেই কাজ করে। সেই ক্ষেত্রে শেখ মেহেদী খুবই বিচক্ষণ এবং খুবই স্মার্ট একজন স্পিনার, এবং তিনি কিন্তু খুব ভালো করে এবং বোলিং ওপেন করে সব ক্ষেত্রেই দেখবেন আপনার ডোমেস্টিকেও কিন্তু তিনি বোলিং ওপেন করেন এবং যেখানে আউটপুট দিয়ে থাকেন। নিঃসন্দেহে আমরা একটু ব্যাটিংটা নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আমরা যদি হেড টু হেড পরিসংখ্যানটা দেখি, লঙ্কানদের বিপক্ষে 21টা টি20 খেলেছে, তার মধ্যে 8টাতে বাংলাদেশ জিতেছে। শ্রীলঙ্কাকে আমরা জানি যে একটা ট্রানজিশন পিরিয়ডের ভেতর দিয়ে তারা যাচ্ছে, তাদের অনেক নতুনরা এসেছেন, একটা জেনারেশন টোটালি চলে গেছেন, সেই জায়গা থেকে একটু একটু করে তারা কামব্যাক করছেন। তারপরও আসলে শ্রীলঙ্কার এগেনস্টে টি20তে আমরা যে খুব বেশি ভালো করেছি ব্যাপারটা কিন্তু তেমন নয়। লাস্ট 5 ম্যাচের মধ্যে আবার আমরা 3টাতে জিতেছি, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু রহস্যটা হচ্ছে যে আমরা দারুণভাবে তাদের মাটিতে আমরা সিরিজ জিতলাম, সেই শ্রীলঙ্কা আর এশিয়া কাপের শ্রীলঙ্কা দুটো দলের ভেতরে, অর্থাৎ দুই সিচুয়েশনে আকাশ এবং পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। এবং হঠাৎ করেই যেন মনে হচ্ছে এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। রহস্যটা আসলে কি? আমার কাছে মনে হয় এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল শ্রীলঙ্কা, কারণ হচ্ছে শ্রীলঙ্কা আপনার দেশে প্রিপারেশনটা নিয়েছে, তারা বাংলাদেশের কাছে হেরেছে, সেটা তাদের জন্য সাপে বর হয়ে গিয়েছে এবং তারা সেভাবেই তাদেরকে প্রস্তুত করেছে। এবং এটা কিন্তু টিমটা কিন্তু একটা জেলের ভিতরে ছিল, বেশ জেল বলতে একটা ইয়ের মধ্যে ছিল, ভাইব্রেশনের মধ্যে ছিল, একটা ছন্দে ছিল। বাংলাদেশের কাছে তারা হেরেছে বিকজ অফ বাংলাদেশ ওই সময় বেটার ক্রিকেট খেলেছে দুটো গেমে। আপনার ফার্স্ট গেমটা দেখবেন, যদি ক্যান্ডিতে যদি ওইটা দেখি আমরা, সেই গেমে কিন্তু তারা ডমিনেট করে জিতেছে। এবং সেকেন্ড গেমে যখন বাংলাদেশ বেটার ক্রিকেট খেললো, বিশেষ করে লিটন কুমার দাস যখন একটা বিস্ফোরক ইনিংস খেলে দিলেন ডাম্বুলাতে, সেই ওই প্রেক্ষাপট থেকে পরবর্তীতে কলম্বোতে এসে প্রেমাদাসী স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ মোটামুটি ভালোই খেলে, কারণ কন্ডিশনটা অনেকটা মিরপুরের মতো, সেই সুযোগটা বাংলাদেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছিল অল আউট পারফরমেন্স দিয়ে। তো শ্রীলঙ্কা ওটা থেকে একটা অ্যাডভান্টেজ বা শিক্ষা নিয়েছে, মানে অ্যাডভান্টেজ বলতে এই কারণে বলছি যে তারা বুঝতে পেরেছে যে আমাদের যদি জিততে হয় তাহলে আমাদের এখানে আরও কিছু ভালো প্রিপারেশন নিতে হবে, এবং ওনাদের যে কোচ রয়েছেন সনাত জয়সূর্যা, তিনি জানেন যে কীভাবে দলটাকে বুস্ট করতে হয়, সেই থিওরিগুলি কাজে লেগেছে। এবং তারা এশিয়া কাপে দেখবেন যে খুব যে বিস্ফোরক খেলা খেলেছেন তা কিন্তু নয়। প্রথম যদি ম্যাচটা দেখেন একটু স্লো গিয়েছে, তারপরের ম্যাচটা থেকে বাংলাদেশের বিপক্ষে তারা খুব ভালো জিতেছে, পরের ম্যাচটা কিন্তু তারা একটু ফাইট করেছে অ্যাসোসিয়েট নেশনের সঙ্গে। আবার দেখেন লাস্ট আফগানিস্তানের বিপক্ষে একটা বড় রান চেজ করা, এটা কিন্তু তাদের জন্য একটা সবচেয়ে বড়। এই প্রসঙ্গটাই আসলে আমি আসতে চাইছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে একটু বেশি রান হয়ে গেলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু বিপদে পড়ে যান, এবং আমরা জানি যে আবুধাবিতে একটু ট্রিকি উইকেট ছিল, সেখান থেকে দুবাইতে হয়তো বা আরেকটু বেশি রান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই শ্রীলঙ্কা আফগানিস্তানের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকের বিপক্ষে আবুধাবির মতন উইকেটে 170 স্কোর চেজ করে জিতে যায়, সেই শ্রীলঙ্কা যদি বাংলাদেশের এগেনস্টেও খেলে, সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা যে তারা যদি আগে ব্যাটিং করে হয়তো বা একটা বড় রান চেজ করতে হতে পারে বাংলাদেশকে। ডেফিনেটলি, এটাতে কোনো সন্দেহ নেই, যদি কন্ডিশন ফেভার করে, কন্ডিশন কোনো দিন আপনার চেঞ্জ হয়। আমরা দেখলাম যে এর আগের ম্যাচগুলোতে দুবাইতে একটু রান কম হয়েছে, কিন্তু আবার লাস্ট গেমটা দেখলাম ভারতের গতকালকে যেটা হলো, সেখানে কিন্তু বেশ রান হয়েছে, 180+ রান হয়েছে। তো সেই জায়গা থেকে দেখবেন যে বাংলাদেশ যদি খেলে, এখানে বাংলাদেশের বোলিংটা যদি আউটস্ট্যান্ডিং না হয়, অল আউট যেটা আমরা দেখেছি লাস্ট গেমে আফগানিস্তানের বিপক্ষে, ওইরকম যদি না হয়, সব দিক থেকে আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে, সব রকমের ডেলিভারিগুলোকে কাজে লাগাতে হবে। সেই মেন্টালিটি থেকে যদি বাংলাদেশ পারে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা ওই আপনি যেটা শঙ্কা করছেন ওইরকম বড় স্কোর দিতে পারবে না। তো তাদেরকে, বাংলাদেশকে প্রথমে স্ট্র্যাটেজি নিতে হবে। যদি আপনি ব্যাটিং করেন তাহলে একরকম প্লাস আপনি যত বেশি রান করতে পারেন, যদিও বাংলাদেশের মাইন্ড সেট আপ হলো 160
150 এইরকম মাইন্ডসেট আপনার প্লেয়ার সব 170+ গেলে কিন্তু বাংলাদেশ দুলতে থাকে এবং কাবু হয়ে যায়। তো সেটা কিন্তু বিপজ্জনক বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে তাদেরকে চিন্তা করতে হবে শ্রীলঙ্কাকে যত কম রানে আউট করা যায়, আটকে দেওয়া যায়। শ্রীলঙ্কা যদি 180 করে ফেলে বা 175 থেকে 80-র মধ্যে থাকে কিংবা তার চেয়ে বেশি রান করে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বিষয়টা। সেক্ষেত্রে আসলে বোলারদেরই মূল ভূমিকাটা হয়তো বা পালন করতে হবে আজকে শ্রীলঙ্কার এগেনস্টে। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। সিকান্দার আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলীর সঙ্গে আলোচনা করছিলাম আজকের ম্যাচটা নিয়ে। শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করছে তাদের এবারের এশিয়া কাপের সুপার 4 মিশন, এবং সেখানে বাংলাদেশের সম্ভাবনা কতটা, শক্তি আর দুর্বলতার জায়গাগুলো নিয়ে কথা হচ্ছিল।